আসসালামু আলাইকুম। আমি শামিমা ইয়াসমিন, শহীদ নাদের আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের একজন প্রভাষক। আচ্ছা, আজকে একাদশ শ্রেণীর আলোচ্য বিষয় গৃহ ব্যবস্থাপনার ধাপ লেকচার 3। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। এই ভয়ানক পরিস্থিতিতে তোমরা বাসায় আমাদের ক্লাসগুলো ফলো করছো, বিভিন্ন অন্য টিচারদের কি করে তোমাদেরকে চলতে হবে পাঠ্যদানে তারা সহযোগিতা করছে। আশা করি তোমরা ক্লাসগুলো যথাসময়ে দেখবা এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। আজকে আমি শুরু করছি লেকচার 3, পারিবারিক জীবনে ব্যবস্থাপনার ধাপ। গৃহ ব্যবস্থাপনার ধাপ আমরা আজকে একটু বিষয়টা মনে হচ্ছে একটু নতুন। বিষয়টা কি? গৃহ ব্যবস্থা আমরা এর আগে অধ্যায়ে পড়েছি গৃহ ব্যবস্থাপনা কাকে বলে, মূল্যায়ন, মূল্যবোধ, লক্ষ্য এইসব পড়ে এসেছি। এইসব তখন পড়ার পরে আমরা কিছুটা হয়তো আমাদের ধারণা হয়েছে। আজকে আমরা গৃহ ব্যবস্থাপনার কিছুগুলো ধাপ আছে বা পর্যায় আছে, সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। গৃহ ব্যবস্থাপনার ধাপ বলতে আমরা যেটা প্রথমেই বলবো যে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবনে একটি অতি অপরিহার্য বিষয়। ব্যবস্থাপনায় মানবীয় এবং বস্তুগত সম্পদ সমূহকে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে লক্ষ্য অর্জনে সহায়তা করে। আমরা পরবর্তী অধ্যায়ে আমরা শুধু বর্তমানে জানি যে সম্পদ বলতে টাকা পয়সা এইগুলোকে বুঝে থাকি, কিন্তু আমরা যে গৃহ ব্যবস্থাপনা অধ্যায়গুলো পড়ার সময় আমরা জানতে পারবো যে সম্পদ দুই প্রকার, একটা মানবীয় সম্পদ আর একটা বস্তুগত সম্পদ। মানবীয় সম্পদের মধ্যে পড়ে মানুষের দক্ষতা, জ্ঞান, এইগুলো আমরা ধরি। আর বস্তুগত সম্পদের মাধ্যমে আমরা যেটা জানি সেটা হচ্ছে টাকা পয়সা, গহনা, জমিজমা এইগুলো। তো এই যে এই সম্পদের ব্যবহারকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং ওই পরিচালনা এবং কর্মসম্পাদনের জন্য প্রয়োজন ব্যবস্থাপনার অনেকগুলো ধাপ প্রয়োজন। এই ধাপের মাধ্যমে আমরা কিভাবে শুধু আমরা গৃহের ভিতরে না, বিভিন্ন শিল্প কারখানা, গার্মেন্ট শিল্প, এইগুলোতে কিন্তু এই প্ল্যানগুলো বা এই ধাপগুলো আমাদের দেখে চলতে হয়। প্রথমে হচ্ছে পরিকল্পনাটা কি? প্ল্যানিং, যেটাকে বলা হয় পরিকল্পনা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রথম এবং মৌলিক ধাপ। এই ধাপে আমরা কিভাবে কাজ করব, কার দ্বারা কাজ করব, কত সময়ে কাজ করব, কিভাবে কাজটা সম্পূর্ণ করব, এইগুলো হচ্ছে পরিকল্পনার পর্যায়ে বলা হয়ে থাকে। বাস্তব জীবনে একটা আমরা উদাহরণ দিয়ে জানতে পারি। ধরো তুমি বাজারে গেছো একটা 3 পিস কিনতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাকে আগে দেখতে হবে তোমার কাছে কি পরিমাণ অর্থ রয়েছে। সেই অর্থের উপর ভিত্তি করে তোমাকে সেই 3 পিসটা কিনতে হবে। যদি টাকা কম থাকে তাহলে তোমাকে সুতির সাধারণ একটা কিনতে হবে, আর যদি টাকা বেশি থাকে তাহলে তোমাকে একটু বেশি দামে কিনতে হবে। এই পরিকল্পনাটা তুমি বাসা থেকে যদি করে যাও তাহলে বাজারে গিয়ে আর ভোগান্তিতে পড়তে হবে না। তাহলে আমাদের জীবনের সব ক্ষেত্রে ফার্স্টে আমাদের দরকার পরিকল্পনা। দ্বিতীয় দরকার হচ্ছে সংগঠন। সংগঠন হচ্ছে কোনো পরিকল্পনা যখন বেশ কিছু মানুষ একত্রে সম্পাদন করে তখন সংগঠনের প্রয়োজন হয়। যেমন পারিবারিক এটা হচ্ছে সংগঠন শুধু পারিবারিক জীবনের ক্ষেত্রে বলছি না আমি। বিভিন্ন শিল্প কারখানায় দেখা যাচ্ছে যে অনেকগুলো লোক একত্রে কাজ করছে, কিভাবে করছে এবং একত্রে দক্ষতা অনুযায়ী তাদেরকে কাজগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে। ধরো তোমার বাসায় যদি কাজের লোক না থাকে তাহলে তোমার মায়ের উপর অনেক প্রেশার পড়ে যাবে। সেক্ষেত্রে উনি করবেন যে কাজটা পারে তাকে সেই দক্ষতা অনুযায়ী কাজটা ভাগ করে দেওয়া, তাহলে ওনার উপর অত প্রেশারটা পড়বে না। 3 নম্বর হচ্ছে নির্দেশনা। আচ্ছা, নির্দেশনা হলো কর্মে নিয়োজিত ব্যক্তিদের কার্য সম্বন্ধে অভিহিতকরণ, আদেশ নির্দেশ প্রদান এবং পরামর্শ দান। তোমার বাসায় হঠাৎ করে কোনো অতিথি চলে এলো, সে কিছুদিনের জন্য থাকতে, হঠাৎ করে তোমার মা অসুস্থ হয়ে পড়লো। তাকে যদি রান্নাঘরে যেতে বলা হয় এবং তাকে যদি কোনো নির্দেশনা না দেওয়া হয়, সে রান্নাঘরে যে কোথায় চাল, কোথায় ডাল, কোথায় অন্যান্য সামগ্রী
সে রান্না করতে জানে, কিন্তু এইগুলোর অভাবে দেখা যাচ্ছে যে সে রান্না করতেই পারছে না। অতএব শুধু গৃহের ক্ষেত্রে না, গৃহের বাহিরেও যদি নির্দেশনা না দেওয়া হয়, তুমি ব্যাংকে কাজ করছো, প্রথমে জবে ঢুকেছো, কিন্তু তোমাকে যদি সেখান থেকে কোনো নির্দেশনা না দেওয়া হয়, তোমার যদি কোনো আগে থেকে তো তোমার অভিজ্ঞতা নাই, তোমাকে অভিজ্ঞতা অনুসারে যদি কাজগুলো বর্ণনা না করা হয়, তাহলে তুমি সেখানে যে কিছুই করতে পারবে না। শুধু ব্যাংকের ক্ষেত্রে না, জীবনের সর্বক্ষেত্রে নির্দেশনার প্রয়োজন রয়েছে। এরপর আসছি আমরা বাস্তবায়ন। পরিকল্পনা এবং নির্দেশনা অনুসারে কাজটি বাস্তবে রূপ দেওয়াই হচ্ছে বাস্তবায়ন। শুধু পরিকল্পনা করলা, নির্দেশনা দিলা, কিন্তু সেটা বাস্তবে রূপ দিলা না, তাহলে এতগুলো ধাপ পর্যায়ে তো ব্যর্থ হয়ে গেল। এই জন্য ওই অনুযায়ী কাজটা আমাকে বাস্তবে রূপ দিতে হবে, তাহলেই আমাদের কাজটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা অর্জন করতে পারবো। এরপরে আসছে আমরা নিয়ন্ত্রণ। বাস্তবায়নের পর আমাকে দেখতে হবে গৃহীত পরিকল্পনা অনুযায়ী কাজ যখন বাস্তবায়ন হয় তখন নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। আমরা কাজ করতে গিয়ে যদি কোনো নিয়ন্ত্রণ না রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা কাজটা করছি কিন্তু নিয়ন্ত্রণহীন কাজ শুভ হয় না। যেমন আমি করব 10 জনের জন্য রুটি করতে চাচ্ছি, সেখানে যদি আমি 20 জন পরিমাণ আমি আটাটা মেখে নেই, তাহলে আমাদের সেই জিনিসটা তো বাড়তি নষ্ট হবে, কাজটার নিয়ন্ত্রণটা ঠিক থাকবে না। এই জন্য যে কোনো কাজ করার পর, বাস্তবের পর সেখানে নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। যেমন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডেকনের মতে নিয়ন্ত্রণ মানে পরিকল্পিত আচরণকে সুবন্দোবস্ত করা। যে আচরণটা থাকবে সেটাকে আমাদের সুবন্দোবস্ত করতে হবে। সমন্বয় সাধন। আমরা পরিকল্পনা, সংগঠন, নির্দেশন, বাস্তবায়ন, নিয়ন্ত্রণ করার পর এবার সমন্বয় সাধনে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য কাজের বিভিন্ন অংশ এবং দলগত প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা, জোরদার করা এবং শৃঙ্খলা বিধান করার জন্য সমন্বয় সাধন প্রয়োজন। যেমন দেখা যাচ্ছে যে একটা গার্মেন্টস শিল্পে দেখা গেল যে কিছু কর্মী সুতার কাজ করছে, কিছু কর্মী সেলাইয়ের কাজ করছে, আবার কিছু কর্মী দেখা যাচ্ছে প্যাকেটিংয়ের কাজ করছে। এক্ষেত্রে কাজ কিন্তু সবাইকে সমন্বয় সাধন করে দেওয়া হয়েছে। যদি 30 জন কর্মী থাকে, 10 জন করে এই কাজগুলো করে থাকে, দেখা যাচ্ছে যে তাদের একটা সুশৃঙ্খলভাবে সমন্বয় সাধন হচ্ছে। আর আমি যদি 30 জন কর্মীকে বলে দিই তোমরা যে কোনো কাজ করো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে একটা কাজ সঠিক হচ্ছে, আরেকটা কাজ কিন্তু সেক্ষেত্রে হচ্ছে না। অতএব সমন্বয় সাধন অবশ্যই প্রয়োজন। এরপর লাস্ট যেটা হলো সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন। সিদ্ধান্ত গ্রহণ মানব জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ এবং জটিল মানসিক প্রক্রিয়া। সিদ্ধান্ত গ্রহণ শুধু জীবনের ক্ষেত্রে না, জীবনের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজন, কিন্তু জীবনের সর্বক্ষেত্রে, ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, সব সিদ্ধান্ত যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ আমরা করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাজটি কখনো সফল হবে না। এই ছিল গৃহ ব্যবস্থাপনার ধাপ। আর গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের যে পয়েন্টটা, এর মধ্যে আরও কিছু জিনিস রয়েছে। যেমন সিদ্ধান্ত গ্রহণের যে সমস্যার স্বরূপ উপলব্ধি। আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করতে যাব, দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা চলে আসছে, কিন্তু আমরা যদি সঠিক যে সমস্যাটা কি তার যদি রূপটা দেখতে পারি, তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণটা সহজ হবে। খ নম্বর পয়েন্ট, বিকল্প সমাধানের অনুসরণ। যেমন আমরা যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা দেখতে পাই, তখন করব কি, যদি ওই কাজটা আমরা না করতে পারি, তখন একটা বিকল্প আরেকটা আমরা সমাধানের অনুসরণ দ্বারস্থ হব। বিকল্প সমাধান সম্পর্কে চিন্তা। যখন আমরা বিকল্প সমাধানটা দেখতে পারলাম যে ঠিক আছে, আমরা প্রথম সমাধান না করে দ্বিতীয় সমাধানটা যখন আমরা গেলাম বিকল্প, সেটা যদি আমাদের ভালো হয়, শুভ হয়, তখন আমরা সেই সিদ্ধান্তটাই গ্রহণ করব। একটি সমাধান গ্রহণ।
আমরা দুই তিনটা বিকল্প চিন্তা করলাম, করার পরে আমাকে তো একটা ডিসিশন আসতে হবে, আমাকে একটা ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে আমাদের বিকল্প সিদ্ধান্ত থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ নিতে হবে, গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। তারপর যখন আমাদের সমাধান হয়ে গেল, তখন আমাদের নিজেদেরকে একটি দায়িত্ব গ্রহণ করতে হবে। দায়িত্ব গ্রহণ আমাদের সমাজের প্রতি, আমাদের দেশের প্রতি। তোমরা ছাত্রছাত্রীরা যারা এখন দেশের সুনাগরিক, তারা ভবিষ্যতে দেশের কর্ণধার। তোমরা এই দায়িত্ব গ্রহণ নিতে শিখবা ছোটোবেলায়, বর্তমানে যেমন তোমরা কলেজে পড়াশোনা করছো, তোমরা বাসায় নিজের ঘরটি গুছিয়ে রাখবা, তোমরা মা বাবার সাথে সাহায্য করবা, তোমাদের এই বয়সে যে দায়িত্বগুলো সেগুলো তোমরা পালন করবা। এই ছিল আজকে আমাদের গৃহ ব্যবস্থাপনার ধাপ সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা সকলে ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।